তোমার মাথায় এত চুল যেটা আমার আর তুমির মাথায়ও নেই। বিনুনি করে ফুল লাগিয়ে দিই, খুব সুন্দর লাগবে। তোমার বিয়ে হয়ে একটা ছেলে আছে, বুড়ি বউ। আমার পেছনে লেগো না, মুড খারাপ করো না, যাও এখান থেকে। এরই মধ্যে লোকি আর কাকি ওখানে পৌঁছায়। কি ব্যাপার, তোরা খুব মজায় আছিস? আমাদেরকেও তোদের ফ্লার্টিং এর কথা জানা। সে তো সবসময় থাকে কাকি। পরশুদিন অন্ধপট্টির গল্প শুনিয়েছিলে, আজ রাতে চন্দ্রা কাকের গল্প শোনাও। ঠিক আছে, বলছি শোনো। আজও যে কেউ কোম্মারপুর গ্রামের সীমানা পেরোতে চায়, তার বুকের ধকধক বেড়ে যায়, কারণ সে যুগের লোকেরা জানতো না, কিন্তু এসব কিছু বছর আগে অর্ধেক রাত্রে শুরু হয়েছিল। যেই গ্রামটা দেখতে পাচ্ছ সেই গ্রামের নাম কোম্মারপুর। মধ্যরাত্রে হয়ে গেছিল, সারাটা গ্রাম স্তব্ধ ছিল। কুয়াশায় পুরো গ্রাম ঢেকে গিয়েছিল। ঝনঝন করে নুপুরের আওয়াজ নিস্তব্ধ গলিগুলোতে শোনা যাচ্ছিল। সেই আওয়াজে গলির কুকুরগুলো ভয়ের চোটে লুকিয়ে পড়েছিল। বেড়ালের বাচ্চাগুলো অন্ধকারে পালাচ্ছে। বাড়িতে জ্বলতে থাকা দ্বীপ নুপুরের আওয়াজে টিম টিম করে চলছে, টিম টিম করে। সারা গ্রামে নুপুরের আওয়াজ ঘুরতে ঘুরতে গ্রামের বাইরে থাকা একটা একলা বাড়ির কাছে এসে উধাও হয়ে যায়। নুপুরের আওয়াজগুলো একদম বন্ধ হয়ে যায়। 100 বছরের চন্দর দাদু লাঠি ছাড়া চলতে পারে না, তাও আবার অনেক ধীরে হাঁটে। কিন্তু চন্দর দাদুর বুদ্ধি পারদ থেকেও দাঁড়ালো। এই কারণেই গ্রাম আর আশেপাশের লোকেরা চন্দর দাদুর বুদ্ধির ক্ষমতা আর চতুর মীমাংসার খুব প্রশংসা করে। সন্ধে হয়ে গিয়েছিল, সূর্য নেমে যাচ্ছিল। চন্দর দাদু কাকটাকে দানা দিচ্ছিল। কাকটা দানা খেয়ে চন্দর দাদুর কাঁধের উপরে লাফাতে থাকলো আর ওনার পাশে গিয়ে বসে পড়ে। এরই মধ্যে কিছু লোকেরা দাদুর কাছে এলো। দিদা, আপনাকে এদের ঝগড়া মেটাতে হবে। এরা একে অপরের সাথে ঝগড়া করছে আর গালাগাল দিচ্ছে। চিনে বাদামের একটা বস্তা উধাও। আমাদের উঠোনে চুটকিকে আমি ঘুরতে দেখেছি। নিশ্চয় এই বস্তাটাকে চুরি করেছে। আমার মেয়ের দিব্যি, আমি চুরি করিনি। যখনই এদের বাড়িতে কিছু চুরি হয়, পাশে থাকি বলে আমাকেই দোষী বলে। দাদু, এরা সকাল থেকে লড়াই করছে, আপনার কিছু একটা সমাধান করা উচিত। যদি তুমি বলো, আমি আমার বাড়ির সব বাদাম একটা ঝুড়ি করে নিয়ে চলে আসবো। আমার উপরে চুরির দোষ লাগাবে না। একটা বস্তা বাদাম বিক্রি করার জন্য রেখেছিলাম, সেটা ছাড়া ব্যাস এই একটা ঝুড়ি রয়েছে। এটা দিয়ে আমি কি করব? এটাও নিয়ে যাও। আমি মেনে নেব যে আমার পুরো ফসল চুরি হয়ে গেছে। চন্দর দাদু দুটো ঝুড়ির থেকে এক মুঠো করে কিনে বাদাম নিল, আলাদা আলাদা করে শুকলো। লক্ষ্মী দিয়ের ঝুড়ির বাদামগুলো খোসা ছাড়িয়ে খেলো। তারপর ছুটকির ঝুড়ির থেকে বাদাম নিয়ে খেলো। তখনও লক্ষ্মীদি আর চুটকি একে অপরের সাথে ঝগড়াই করছিল। তোমরা কি একটু চুপচাপ থাকতে পারো? লক্ষ্মী কাকি, আপনি যে বাদাম এনেছেন সেটা কাঁচা, একদিন রোদে দেওয়া হয়েছিল। চুটকি, তুমি যে বাদাম এনেছো এর মধ্যে থেকে ধোঁয়ার গন্ধ আসছে, তার মানে এটা তোমার রান্নাঘরে পড়েছিল অনেকদিন। এটা শুনে দুজনে মাথা নিচু করে নেয়। এটা একটা ফসলের নয়, তার মধ্যে তুমি একসঙ্গে রেখে দিয়েছো। দেখো, আমি আলাদা করতে পারবো না। যদি দুটো আলাদা ঘরের ফসল এত ভালো করে মিশে যেতে পারে। লক্ষ্মীদি শব্দগুলো বুঝে নিল। আর তোমরা দুজন যে পাশাপাশি থাকো, কত ভালো হবে যদি তোমরা একসাথে থাকো। একটা ধনী মহিলার এক মুঠো বাদাম হারালে সে গরিব হবে না,
কিন্তু একটা খারাপ শব্দ বন্ধুত্ব ভেঙে দিতে পারে। কথাগুলো যখন বুঝতে পারলো, দুজনে একে অপর থেকে ক্ষমা চাইলো আর নিজের নিজের ঝুড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। সবাই চন্দর দাদুকে বুদ্ধিমত্তার জন্য প্রশংসা করলো। তারা চলে গেল, চন্দর দাদু এগিয়ে গেল, ওনার পেছনে কাকটা উড়ে যাচ্ছিল। চন্দর দাদুর নাতি অমর বাবু চাষে ফসলের জন্যে রোদ আর বৃষ্টিতে খুব খাটনি খাটছিল। অমর বাবুর বউও স্বামীর সাথে চাষের জমিতে খুব খাটছিল। ওদের একটা 6 বছরের মেয়ে ছিল। একদিন চন্দর দাদু গ্রামের মাঝামাঝি একটা পাথরের উপরে একলা বসেছিল। কাকটা চন্দর দাদুর মাথায় বসে উকুন বার করছিল। একজন ওনাকে আজব ভাবে তাকালো। আমি এর আগে এত বিদঘুটে জিনিস দেখিনি। একটা কাক মানুষের জীবন নিয়ে নিচ্ছে। সেই দাদুর নাম হলো চন্দর। 10 বছর আগে যখন ওনার স্ত্রী মালতীর মৃত্যু হলো, তো উনি কবরের কাছে পিণ্ড রাখলো, কিন্তু একটা পাখিও পিণ্ড খেলো না। কোনো পাখি ধারের কাছেও আসলো না। যখন ওনার খুব মন খারাপ হয়েছিল, তখন একটা কোথাও থেকে কাক আসলো। সে পুরো পিণ্ডটা খেয়ে নেয় আর চন্দর দাদুর কাঁধে এসে বসে পড়ে। সে খুব স্নেহ দিয়ে নিজের মুখ দিয়ে দাদুর গালটাকে আদর করে দিচ্ছিল। দাদু সেই কাক দেখে, এ আমার স্ত্রী মালতী, সে কাকের রূপে এসেছে। সে অনেক খুশি হলো। সেই দিন থেকে গ্রামে সবাই ঠাট্টা করে দাদুকে চন্দর কাক বলে ডাকতো। আরে কি, দাদুর গল্প তো বিদঘুটে। শুধু তাই না, দাদু খুবই বুদ্ধিমান। অনেক জটিল প্রশ্নের উত্তরও আছে ওনার কাছে। এরই মধ্যে ওখানে বুক্কালাল একটা ছাগল নিয়ে দাদুর কাছে এলো। দাদু, রাত হওয়াতে আমার ছাগল জোরে জোরে চেঁচায়। আমার ভয় লাগছে ভূত ধরেনি তো। আশেপাশের লোকেরা বলছে তার চোখ চকচক করছে, তার গলায় জিরে আছে, কেউ হয়তো ঝাড়ফুঁক করেছে। এটা শুনে কাকটা চিৎকার করছিল। চেঁচিও না মালতী, চুপ করো। যেই চন্দর দাদু ওকে চুপ করতে বলল, ও থেমে গেল। চন্দর দাদু ছাগলটার মাথায় হাত বুলিয়ে গলা, মুখ, চোখ সব দেখছিল। তুমি কি একে রাত্রে কিছু খেতে দিচ্ছ? না চন্দর দাদু। একে কোনো ভূতে ধরেনি। এ গর্ভবতী, তাই খিদে বেশি হবে। কোনো পশু খিদে পেলে আসতে চেঁচাবে না, জোরেই চেঁচাবে। রাত্রেবেলা খাবার জন্য এর কাছে একটু ঘাস রেখে দিও। এ রাত্রে চেঁচাবে না। তোমার ছাগল এই জন্যে কাঁদছে না যে কোনো ভূতে ধরেছে, সে শুধু ক্ষুধার্ত। আশেপাশে গ্রামবাসীরা হাসতে শুরু করে। বুক্কালাল মাথা নত করে নিল আর খুব লজ্জা পেল। দাদু, এইবারও সব ফসল বিক্রি করার পরেও বেশি টাকা পেলাম না। বাবার ধারের জন্য জমিটা বিক্রি করলাম। বাচ্চাটা বড় হচ্ছে, আমরা কি শহরে চলে যাব? যতদিন বেঁচে আছি এই ঘরটাকে আমি রক্ষা করব, যেমন তোমার দিদাকে আমি বলেছিলাম। এই বয়সে এসে আমাকে তুমি বিরক্ত করো না। আমার মরার পরে তুমি নিজের পছন্দে গ্রামে চলে যেও, কিন্তু এই ঘরটাকে বিক্রি করো না বাবা। এটা বলে দাদু আস্তে আস্তে করে পা ঘিসে ক্ষেতের দিকে চলে যায়। ওনার পেছনে কাকটাও উড়তে গেল। গাছের তলায় বসে কাকের সাথে কিছু কথা বলছিল। ওইখানে 2 ভাই যজ্ঞ আর সমু একে অপরের উপরে চিৎকার করতে করতে আসলো। এ বাবা যখন বেঁচে ছিল তখনই বলেছিল এই জায়গা আমার। না বাবা, এটা আমাকে দিয়েছিল। যখন ওরা চাষের জমিতে চিৎকার করছিল, তখন চন্দর দাদু ওদের মধ্যখানে গিয়ে কি হয়েছিল তার বিবরণ জিজ্ঞেস করে। ওনাকে জিজ্ঞেস করার পরে ওরা দুজনে নিজের চাষের জমির ঝগড়ার কথা বলে দুজনের চাষের জমির মধ্যখানে ছোট্ট একটা মাটির টুকরোকে দুজনে নিজের বলে লড়ছিল। চন্দর দাদু দুজনের পায়ের দিকে তাকালো। দুজনেরই পা কাদায় ছিল।
সীমানার পাথরটার দিকে তাকালো, ওটা একদিকে সরানো ছিল। এই পাথরটাকে কখন সরানো হয়েছে? দুজনে মাথা নত করে ফেললো। দাদু ওই সীমার পাথরের কাছ থেকে একটা দাগ টানলো। তোমাদের দুজনের পাটা দেখলেই বোঝা যাচ্ছে যে তোমরা খেতে অনেক পরিশ্রম করো। মাটিকে বিশ্বাস করে থাকা লোক কোনোদিন হারে না। তোমরা দুজনে সীমাতে থাকা সেই পাথর সরিয়ে দিয়ে অনেক বড় ভুল করেছো। হতে পারে ওনার বানানো সীমা ওনার সঙ্গে শেষ হয়ে যাবে। যদি নিজের ভাইরা এমন করে লড়াই করে তাহলে তো পৃথিবীও তোমাদের নেবে না। আরে আমার ছোট ভাই তো 1 টাকা বেশি খেয়ে গেলে কি অসুবিধা? এমন বড় ভাই বলতো, আমার বড় ভাই হলো বাবার যাওয়ার পরে আমার কাছে বাবার মতন, একটু বেশি খেলে কি ক্ষতি? ছোট যদি এটা ভাবতো তাহলে তো কথাই শেষ। তোমাদের এতটুকুর জন্য লড়াই করার কি দরকার? এরম বলাতে দুই ভাইয়ে নিজের মাথা নত করে দেয়। দুজনেরই চোখে জল এসে যায়। তারপর ওরা দুজনে দাদুকে বলল আর কোনোদিন এমন ভাবে ঝগড়া করবে না, আর চলে গেল। সন্ধ্যের সময় দুই ভাই চালের বস্তা নিয়ে এসে আর ওটা দাদুকে উপহার দিয়ে চলে যায়। একদিন দুপুরে কাকটা ভয়ঙ্কর ভাবে চিৎকার করছিল, নিজের ছোট ছোট পাগুলো দিয়ে উঠোনে গর্ত করছিল। চন্দন দাদুকে যেন কিছু বলতে চাইছিল, কিন্তু দাদু কিছু বুঝতেই পারছিল না। কি ব্যাপার মালতী, কি বলতে চাও তুমি? খিদে পেয়েছে নাকি? তোমার কি দরকার? কাকটা কাও কাও করতে থাকলো। অর্ধেক রাত্রি হয়ে গেছিল। দুপুরের আওয়াজ শুনে গ্রামবাসীরা ভয়ের চোটে দরজা বন্ধ করে দেয়। গ্রাম প্রধান কালো নুপুর পড়া পাগুলোকে দেখলো, কিন্তু বাইরে এসে যখন দেখে পা আর দেখা যাচ্ছিল না। কোথাও কাউকে দেখতে পাচ্ছিল না। আমি যখন ঘরের বাইরে দেখি তখন আমি কালো পা দেখতে পাই। যখন বাইরে আসলাম কিছুই দেখতে পেলাম না। কিন্তু গলির মধ্যে নুপুরের আওয়াজ শোনা যাচ্ছিল। তার পেছন পেছন গ্রাম প্রধান গেল। সেই আওয়াজটা ঠিক চন্দর দাদুর বাড়ি অব্দি পৌঁছে বন্ধ হয়ে যায়। এইসব দেখে গ্রামের প্রধান একটু আজব ভাবল, আর সে ওখান থেকে চলে যায়। সবকিছু দেখে খুব বিচিত্র মনে হলো। ওখান থেকে সে চলে যায়। পরের দিন সে নিজের জানাশোনা এক তান্ত্রিকের কাছে যায়, আর সে তাকে সব কিছু জানায় যেগুলো সে রাতে দেখেছিল। তান্ত্রিক, আমাদের গ্রামে প্রায় এমন ঘটে। আমার দাদু এইটাই বলতেন যে রাত্রেবেলা কেউ পায়ে নুপুর পরে আওয়াজ করে ঘুরে বেড়ায়। কেউ কেউ বলে এটা কোনো ভূত, কেউ বলে গ্রামের এটা কোনো দেবতা, তো কেউ বলে এটা একটা মৃত বধূ। প্রত্যেকটা লোক নিজের মতন গল্প শোনাচ্ছে। আমি এই সমস্যার সমাধান নিশ্চয়ই করব, আপনাদের গ্রামে আসছি। এরকম বলে গ্রামের প্রধানের সাথে তান্ত্রিক এলো আর কোম্মারপুর পৌঁছে গেল। পরের দিন রাতে ঘুঙুরের তান্ত্রিক নুপুরের আওয়াজের অপেক্ষা করলো, কিন্তু সারাটা রাত শান্তিপূর্ণ ছিল। সব সময় নুপুরের শব্দ শোনা যায় না, মাঝে মাঝে এটা শোনা যায়। শুধু মাঝরাতে এই শব্দটা শোনা যায়। ঠিক আছে, আমি এর সমাধান করেই যাব। এরকম বলে গ্রামের প্রধানের বাড়িতে থাকতে শুরু করলো। ওদিকে চন্দর দাদু ঘুমিয়েছিল। ওনার কাছে থাকা কাগের মধ্যে থেকে মালতীর আত্মা বেরোলো। চন্দর দাদুকে বলছিল, কিন্তু দাদু কিছু শুনতে পাচ্ছিল না। শোনো গো,
এই কাগের মধ্যে থেকে আমি তোমাকে তোমার ঠাকুমা যেটা বলেছিল সেটা বলার চেষ্টা করছি। তুমি তো বুঝতে পারছো না। তুমি কবে থেকে আমাকে ছোট ছোট অক্ষর শিখতে শেখাচ্ছ, কিন্তু সব কিছু শিখে আমি কবে তোমাকে কিছু বুঝতে পারার মতো লিখে বোঝাতে পারবো? যদি এর মধ্যে তুমি মরে যাও, আমাদের নাতিরা তো গরিবের মধ্যে থাকার দরকার নেই। আমি যখন মরে আত্মা হলাম, তোমার ঠাকুমার সাথে দেখা হলো। তোমার পূর্বজরা এই বাড়ির তলায় দুটো ঘোড়ায় গুপ্তধন লুকিয়েছে, যাতে পরের জন্মে নাতি নাতিনরা ভালো করে থাকতে পারে। ওটা সুরক্ষার জন্য ঘুংড়ু ভূতকে জয়যুক্ত করেছিল। এই বাড়িটা যার নামে হবে সেই ওই খাজানাটা পেয়ে যাবে। বুঝতে পারছি না তোমাকে কিভাবে বোঝাবো, তাই কাগের রূপ ধারণ করে তোমার সাথে ঘুরছি। নাক দিয়ে ঘষে লিখে দেখানোর মতন পড়াশোনা জানি না। ওদিকে দিন পেরোচ্ছিল। একদিন মধ্যরাত্রে আবার নুপুরের আওয়াজে গলি একদম চমকে গেল। এটা শুনে গ্রামের প্রধান আর তান্ত্রিক সেই দিশায় এগোলো যেদিক থেকে নুপুরের আওয়াজ আসছিল। যেই পাটা চন্দর দাদুর বাড়ির কাছে পৌঁছায়, আওয়াজ বন্ধ হয়ে যায়। তান্ত্রিক বাড়ির উঠোন থেকে মাটি নিয়ে ফেরত চলে আসে। আগুনে মাটির সাথে চাল মিশিয়ে আগুনের মধ্যে ঠেলে মন্ত্রপাঠ করতে শুরু করে। ज्वरम मरम अदृश्य कीयकरम कालकृत विश्ववचन आवाहम। একটা ভূত আগুনের মধ্যে থেকে ধোঁয়ার রূপে বাইরে এলো। তোমার কি চাই? আমার থেকে কি উত্তর জানতে চাও? এই মাটির মধ্যে কি রহস্য আছে? নুপুরের শব্দ বন্ধ হচ্ছে না কেন? এই নুপুরের শব্দটা কার? অনেক বছর আগে, 4টে পিঁড়ির আগে, ওই বাড়ির মালিক বংশের লোকেদের জন্য 2 ঘোড়া সোনা লুকিয়েছিল। ওই ঘোড়াগুলোকে রক্ষা করার জন্য নূপুর ভূতকে নিযুক্ত করেছিল। বাড়ি আর জমি যার নামে হবে নূপুর ভূত শুধু তাদেরই অধীন হবে। যদি তুমি নূপুর ভূতের বিরুদ্ধে ওই খাজানাটা পাওয়ার চেষ্টাও করো, তাহলে তুমি তার হাতে মারা পড়বে। সাবধান। এমন বলে উধাও হয়ে যায়। এই কথাটা গ্রামের প্রধানকে জানিয়ে সেই জমির রেজিস্ট্রি নিজের নামে করে নাও, সম্পত্তি আমাদের হবে। আমার কথা শোনো, সেই গুপ্তধনের অধিকার নেওয়ার এইটা একমাত্র সুযোগ। এই ভূতের বিরুদ্ধে আমরা কিছু করতে পারবো না। পরের দিন গ্রামের প্রধান রত্ন শেঠ চন্দর দাদার বাড়ি গিয়ে, দেখুন দাদু, আপনার ঘরটা গ্রাম থেকে বেশ দূরে। আমার আশেপাশে জমি আছে, তাই একটা ঘর বানিয়ে ছেলেকে দিতে চাই আমি। তুমি আমাকে এই পুরনো জমি আর ঘর দিয়ে দাও, বিনিময়ে তোমাকে গ্রামে একটা বাড়ি আর 1 কাঠা জমি দেব। কি বলো তুমি? দাদু, গ্রামের প্রধানের কথাটা আমার ঠিকই লাগছে। তোমারও একমতই হওয়া উচিত। বললে আমি 4টে গরুও তোমাকে দিয়ে দেবো। প্রধান মশাই, আপনার প্রস্তাব খুব ভালো, কিন্তু আমি আমার দিদাকে একটা কথা দিয়েছিলাম। শুধু আমি নয়, আমার পরে এসে থাকা বংশধররা যত কষ্ট হলেও এইটাকে বিক্রি করবে না। তাই আপনি অন্যভাবে ভাববেন না। উনি এইটা বলে বিদায় করে দিলেন যে আমি বাড়ি বিক্রি করব না। নাতি এই কথাটা শুনে দুঃখ পেল, মনে মনে দাদুকে খুব অভিশাপ দিল। একটা ভালো সুযোগ পেরিয়ে গেল। রত্ন শেঠ তান্ত্রিকের সঙ্গে দেখা করে। সেই বুড়ো যতদিন বেঁচে থাকবে আমাদেরকে জমি দেবে না। তো তার জন্য আমরা প্রয়োজন তৈরি করব। তান্ত্রিক এক যোজনা বানালো। এক চাকরকে পাঠিয়ে চন্দর দাদুর বাড়ির পিছনে শুকোতে থাকা অমর বাবুর মেয়ের কাপড় নিয়ে আসতে বলল। সেগুলোকে শূদ্র পূজায় রেখে সুপ্রিয়ার উপরে শূদ্র পুজো করলো।
পরের দিন থেকে সুপ্রিয়ার স্বাস্থ্য দিন প্রতিদিন খারাপ হয়েই চলেছিল। অনেক বৈদ্য হাকিমকে দেখানো হলো, কিন্তু ঠিক হলো না। মন খারাপ করে বসে থাকা অমর বাবুর কাছে তান্ত্রিক বৈদ্য হয়ে এলো। আমি শুনেছি নাকি এইখানে সুপ্রিয়া নামের একজন খুব গম্ভীর স্থিতিতে আছে। আমি একজন বৈদ্য, আমি অনেক রোগেরই নিবারণ করেছি। আমার নাম হলো দিনকার। এইভাবে মায়াবী কথায় ফাঁসিয়ে অমর বাবুর বাড়িতে গিয়ে সুপ্রিয়াকে একটা বৈদ্যের মতন চিকিৎসা করলো। তোমার ঘরে খুব খারাপ শক্তি আছে, তাই এত কষ্ট হচ্ছে। যতদিন আপনি ঘরে থাকবেন ততদিন আপনার কষ্ট হবে। আমি শুধু বৈদ্য না, সিদ্ধ। আপনি ঘর ছেড়ে চলে যান, কিংবা অঙ্গুলিক নামের এক ভস্য নিয়ে আসুন। আমি এই বাচ্চাটাকে ঠিক করে তুলব। এই আঙ্গুলিক ভস্য কোথায় পাবো? তার দাম কত হবে? এইটা শুধু হিমালয়তে থাকা সাধুদের কাছেই আছে। এইটা যেন পুরো কাজ করে, তাই তার মধ্যে সোনার ভস্য দিয়ে পুরো শরীরে লাগানো উচিত। আপনি যদি আঙ্গুলিক ভস্য নিয়ে আসেন তো 250 গ্রাম সোনাও দরকার। বাপ রে, এত সোনা! আমাদের কাছে তো 1 গ্রাম সোনাও নেই। আমরা খুব গরিব। আর কোনো রাস্তা নেই নাকি? না, যদি আপনি চান একে কোনো বড় বৈদ্যর কাছে নিয়ে যেতে পারেন। আগামী 13 দিনে এই বাচ্চা নিশ্চয়ই মরে যাবে। এরকম বলে বৈদ্যের রূপে এসে থাকা তান্ত্রিক চলে যায়। অন্য কোনো রাস্তা না পেয়ে থাকার কারণে অমরবাবু দাদুর কাছে গেল। মেয়ের এই শরীর খারাপের কথা জানালো। বাড়ি আর জমি গ্রামের প্রধানকে বিক্রি করে দেওয়ার জন্য বিনতি করলো। ঠিক আছে, প্রাণের থেকে বেশি আমার সম্পত্তি মূল্যবান নয়। সে বলেছে না 13 দিন সময় আছে আমাদের কাছে। আমাকে ঠিক 3 দিন সময় দাও। এই 3 দিনে আমি ঠিক কিছু ভেবে বের করব। চন্দর দাদু বুঝতে পারছিল না যে কি করতে পারা যায়। উনি একলা কাকটাকে নিয়ে গ্রামে ঘুরতে ঘুরতে একটা গাছের তলায় বসে। কাকটা দাদুকে পা দিয়ে বিরক্ত করছিল, কাও কাও করে চেঁচাচ্ছিল, নিজের ঠোঁট দিয়ে মাটিতে কিছু লিখছিল, দাদুকে কিছু বলার চেষ্টা করছিল। রেগে দাদু কাককে বকে দিল। তুমি দাঁড়াও, আরে আমি কষ্টে আছি আর তুমি কা কা করে মাথা খারাপ করো না, চুপ করে থাকো। এরম বলে ওখান থেকে উঠে গ্রামে আসার সময় ঢোলকের আওয়াজ শোনা যাচ্ছিল। ও দেখলো কোনো একটা বাইরের লোক ঢোলক বাজাচ্ছে। শোনো শোনো, যে জমিদারের মেয়ে সমস্যার সমাধান করে দেবে ওদের 100 স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কার দেওয়া হবে। যদি সমাধান না হলো তাহলে 1 বছরের কারাবাস কিংবা 10টা স্বর্ণ মুদ্রার জরিমানা। নিজের বুদ্ধি পরীক্ষা করে দেখুন। এইভাবে চাচাতে চাচাতে চলে যায়। এবার না থেমে চন্দর দাদু কাককে সাথে করে নিয়ে জমিদারের বাড়ির দিকে বেরিয়ে পড়ল। পাহারাদাররা বাইরে কথা বলছিল। জমিদার রঘুনাথ মশাইয়ের মেয়েকে 8 বছর ধরে একটা ভূত বশ করেছে। যত চেষ্টা করে নাও, ভূতটা তো ছাড়েই না। তার জন্মদিন কার্তিক পূর্ণিমার দিনেই সে শুধু হুঁশে আসে। সে একটা ধাঁধা বলে, যা ঠিক উত্তর দিতে হয়। শুধু 3 জনকে সুযোগ দেওয়া হয়। যদি তার উত্তর ঠিক না হলো, মেয়ে আবার নিদ্রাতে চলে যায়। 1 বছর ধরে নড়াচড়া করে না। তারপরে পরের বছর আরেকটা ধাঁধা জিজ্ঞেস করে। কেউ এইটা অনুমান করতে পারে না যে ভেতরের ভূত কোন ধাঁধা জিজ্ঞেস করবে। হ্যাঁ দাদু, কিন্তু তুমি এসছো কেন? এই মেয়েটাকে ভূতের হাত থেকে ছাড়িয়ে 100টা সোনার মুদ্রা নিয়ে যেতে এসেছি। আরে তুমি পাগল নাকি? আরে কত বিদ্বানরা এসে 10 স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে, কিংবা 1 বছরের জরিমানা জেলে খেটে গেছে। এই বয়সে কি তোমাকে শোভা দেয়? আরে তোমার ভালোর জন্য বলছি। আমার এই স্থিতিতে আমার টাকার খুব দরকার বাবা। যদি আমি হেরে যাই তাহলে 1 বছর কারাদণ্ড খাটবো। এমন বলে ভেতরে যায়। ভেতরে ছোট্ট ছোট্ট দ্বীপের আলো। একটা আজব ভয়ানক মাহল ছিল। ভেতরে কিছু বউরা কাঁদছিল। পূজারী কিছু মন্ত্র উচ্চারণ করছিল।
বম বম বক্সিকা, বম বম বক্সিকা। জমিদারের মেয়ে অনগা একটা ভূতের গ্রস্তে ছিল। ওকে অভিমন্ত্রিত দড়ি দিয়ে একটা থামের সাথে বেঁধে রাখা হয়েছিল। 7টা লোক, শুধু 7টা লোক জমিদারের মেয়ের ভেতরে ভূতকে পার করতে এসেছিল। ভুল করেও যদি কিছু ভুল হয়ে যায় জরিমানা দিতে হবে, এটা জেনে সবাই চেষ্টা করার ইচ্ছায় ছিল না। জরিমানার জেলের সাজায় ভয় পেয়ে কেউ আসছিল না। ঠিক মধ্যরাত্রি 12টা বাজার সঙ্গে সঙ্গে থামের সাথে বাঁধা অনগা নিজের চোখ খুলল। ও সাদা ভয়াবহ দেখতে লাগছিল, চুলগুলো হাওয়ায় উড়ছিল। ওর গলার আওয়াজ মানুষের মতন নয়, বরং একটা জানোয়ারের মতন শোনা যাচ্ছিল। কোনো আওয়াজ না করে ভেঙে যায়, কিন্তু একটা জীবনকে ছিন্ন ভিন্ন করা সে কে? অনগার ভিতরে থাকা ভূতকে দেখে চন্দর দাদুর কাঁধে বসা কাক খুব জোরে চিৎকার করছিল। তোমাদের মধ্যে যে ঠিক উত্তর জানে সে শুধু আগে আসবে। আমার মেয়েকে 1 বছরের ভূতের যাতনা আর দিও না। যদি ভুল উত্তর দাও তাহলে 1 বছরের দণ্ডি আর 10টা সোনার মুদ্রার জরিমানা হবে। তাই যে উত্তর জানে সে শুধু আগে আসবে, যাতে আরো 1 বছর আমার মেয়েকে কষ্ট সহ্য না করতে হয়। আমাকে জবাব দাও, না হলে 1 বছর আরো অপেক্ষা করো। আমার পরের জন্মদিন ভয়ানক। যারা এসেছিল তার মধ্যে একজন ভয়ের চোটে পেছনে গেল। হাতে লণ্ঠন ধরে কিছু লোক ভয়ানক হাসি শুনে ভয় পেয়ে লণ্ঠন হাত থেকে ফেলে দিল। গত বছর 3 জন বুদ্ধিমান ভেবে আসলো আর ভুল উত্তর দিয়ে গেল। তারপরে আমার মেয়ের রক্ত বমি হয়। যখন 3য় ভুল উত্তর দেবে তখন সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে পরের বছর নিজের জন্মদিনেই তার জ্ঞান ফেরে। আরও একটা জিনিস যেটা আমরা বাইরের লোকেদেরকে বলিনি, যদি তুমি ভুল উত্তর দাও আমরা তো জরিমানা লাগাবই। তারপরে আমার মেয়ের ভেতরের ভূত তোমাকে অভিশাপও দেবে। আমরাও জানি না সেটা কি হবে। কেউ আর কখনো বলতে পারে না, কিংবা নিজের দৃষ্টি হারিয়ে ফেলে। এটা শুনে আরো একটা লোক পিছনে চলে গেল। চন্দর দাদু এসব মন দিয়ে শুনে যাচ্ছিল। আরে দাদু তুমি পাগল নাকি? আরে ভুল উত্তর দিলে ভূতের হাতে মারা যাবে, না হলে 1 বছরের জন্য কারাদণ্ড। আরে এখনো সময় আছে, পালাও। সাহেব, আমার মেয়ে 8 বছর ধরে যাতনায় আছে। দয়া করে ঠিক উত্তর দিন, তার ভেতরের ভূতটাকে তাড়িয়ে দিন। চন্দর দাদু ভূতগ্রস্ত অনগাকে মন দিয়ে দেখছিল। ওখানে এসে থাকা 3টে লোকের মধ্যে একটা লোকের কাছে গিয়ে আপনার প্রশ্নের উত্তর ছায়া। এরকম বলাতে দেখতে দেখতে ওই লোকটার চোখ লাল হয়ে যায়, চোখের পুতুল ফেটে গেল আর ও দৃষ্টিহীন হয়ে গেল। এর থেকে জরিমানাটা নিয়ে নাও আর একে বাড়ি ছেড়ে দাও। অনগা ভয়ঙ্কর রূপে হাসলো। আপনার প্রশ্নের উত্তর অন্ধকার। ও রক্ত বমি করলো। ওই ব্যক্তি নিজের মুখ দিয়ে একটা কালো তরল পদার্থ বমি করে সেইখানেই পড়ে মরে যায়। এইটা দেখে উত্তর দিতে আসা অন্য 2 জন লোক পালিয়ে যায়। শুধু শেষ সুযোগ, যদি কেউ আমার মেয়েকে বাঁচাতে পারে তাহলে আগে আসুন। চন্দর দাদু অনগা যেখানে বাঁধা ছিল ওখানে সোজা গিয়ে অনগা একটা জানোয়ারের মতন আওয়াজ করছিল। ওর হাতটা চন্দর দাদুর দিকে অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গিয়েছিল, কিন্তু চন্দর দাদু আস্তে করে গিয়ে ওর মাথায় হাত বোলালো। তোমার প্রশ্নের উত্তর কথা দেওয়া। আপনার কাক অন্য কেউ নয়, আপনার বউ। আপনার বংশের লোকেরা যেখানে আপনি থাকেন বাড়ির তলায় খাজানা লুকিয়েছে, সেটা নিয়ে সুখে জীবনযাপন করার জন্য আপনার দিদা আপনার বউকে পাঠিয়েছে। এত বছর ধরে এই কথাটা বোঝাতে চেষ্টা করছিল। আপনার বউ আপনাকে এই কথাটা বলার জন্য আমাকে বলছে। ঠিক আছে, কিন্তু তুমি জমিদারের মেয়েকে কেন বশে করলে? যেই দাদু প্রশ্নের উত্তর দিল অনগার ভেতরে ভূত উড়ে গেল। অনগার শরীর হাওয়ার থেকে নিচে নামলো, ওর পা মাটিতে ঠেকলো।
ওর মুখ দিয়ে খুব ছোট্ট একটা শব্দ বেরোচ্ছিল। তুমি আমাকে ভুলে গেছো। তুমি আমাকে যে প্রতিজ্ঞা করেছিলে ভেঙে দিয়েছো, তাই এত বছর আমি কষ্টে ছিলাম। এখন যাই। জমিদার উপহারের স্বরূপ ধন চন্দর দাদুকে খুশি হয়ে দিল। এই প্রশ্নের উত্তর আপনি কি করে জানলেন? আমার দেওয়া কথা ভেঙে দিলে, তাই এত বছর কষ্ট সহ্য করতে হলো, এর মানে কি? যখন আপনার যৌবন ছিল, বিবাহ করবেন বলে কথা রাখেননি, তাই সে মরে ভূত হয়ে গেছে। প্রতিশোধ নেওয়ার জন্য আপনার মেয়েকে বশে করে নেয়। আমার কাকা আমাকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু আমি তার কাকা বুঝতে পারিনি, তাই তাকে আমি অক্ষর লেখা একটু একটু শেখাচ্ছি। সে নিজের মুখ দিয়ে মাটিতে আমাকে অঙ্গার প্রশ্নের উত্তর লিখে ওর ভেতরের আত্মাকে আমার কাকটা বুঝে যায়। কাকের ভেতরে থাকা আমার স্ত্রীর আত্মা অঙ্গার আত্মার সঙ্গে কথা বলে। আপনার কাছে এসে আমার দুদিক দিয়ে লাভ হলো জমিদার মশাই। এক যে আমাদের পূর্বপুরুষের গুপ্তধনের ব্যাপারে জানতে পারলাম, আরেকটা আমি একটা জীবন বাঁচালাম। তৃতীয়, আপনি যে 100টা সোনার মুদ্রা আমাকে পুরস্কারে দিলেন, সেইটা আমার অর্জন করা হিসেবে আমার নাতিকে দিতে চলেছি। ওইখান থেকে বিদায় নিয়ে ফেরত চলে গেল। কিন্তু মাঝখানেই তান্ত্রিক আর গ্রাম প্রধান রাস্তায় থামিয়ে চন্দর দাদুকে মেরে ফেলল। ওদের দিকে উড়ে আসা হামলা করতে থাকা কাককেও মেরে ফেলে চন্দর দাদুর মৃতদেহর সাথে তাকেও পুঁতে দেওয়া হলো। দাদু না বলে কোথায় চলে গেল ভাবতে ভাবতে অমরবাবু গ্রামে গ্রামে তাকে খুঁজছিল। এরই মধ্যে অমরবাবুর মেয়ের স্থিতি খারাপ হওয়াতে ভয়ে অসহায় হয়ে চতুর্থ দিন গ্রামের প্রধানকে নিজের বাড়ির বিক্রি করার দস্তাবেজ দিয়ে দেয়। নিজের বউ আর মেয়ের সাথে গ্রামের প্রধান যেটা দিয়েছিল নতুন বাড়িতে চলে যায়। সিদ্ধ বৈদ্য আর কোথাও দেখা দিচ্ছিল না। সে আসবে, ওর মেয়েকে সোনার ছাই দিয়ে বাঁচাবার চেষ্টা করবে, কিন্তু সেই বৈদ্য আর আসলোই না। একদিন 4টে গ্রামীণ যারা মধ্যরাত্রে গ্রামে আসছিল, তারা একটা তান্ত্রিককে চন্দর দাদুর বাড়ির কাছে সূত্র অনুষ্ঠান করতে দেখে যখন ওরা জিজ্ঞাসা করে, তান্ত্রিক বলল যে সে অনুষ্ঠানগুলো করার জন্য চন্দর দাদুর নাতি আলোক ওকে বলেছে, যেটার জন্যে গ্রামে নূপুরের আওয়াজ শোনা যাচ্ছে। তারপরে অমরবাবুর পূর্বজরা শূদ্র অনুষ্ঠান অনেক বছর করে এসেছে এমনটা মিথ্যে কথা বলে। গ্রামের প্রধান রতন শেঠ যে ওখানে এসেছিল, যেন এই বিষয়ে কিছু জানে না, সেও তান্ত্রিকের হ্যাঁতে হ্যাঁ মেলালো। গ্রামের লোকেরা অমরবাবুর বাড়ি শূদ্র পূজা করে, এইটা যখন তারা জানলো, বউ আর বাচ্চা তাদের সাথে অমরবাবুর বাড়ি বাইরের থেকে তালা দিয়ে তাদের বন্দি বানিয়ে সব গ্রামবাসীরা পাথর ফেলে আগুন লাগিয়ে জীবিত অবস্থায় তাদেরকে মেরে ফেলে। ওই 3 জন আত্মা ওইখান থেকে বেরিয়ে যেখানে চন্দর দাদুকে পুঁতেছিল ওই স্থানে পৌঁছে যায়। ওই সমাধি থেকে মাটি ছিঁড়ে বাইরে চন্দর দাদু কাগের ভূতের মতন উঠে আসলো। কাগের মতন ভয়ঙ্কর কালো রূপ নিয়ে জোরে চিৎকার করে সেই লোকগুলোর উপরে যারা ওকে মেরে ফেলেছিল, সেই গ্রামের লোকেদের উপরে যারা ওর পরিবারকে মেরে ফেলেছে, বদলা নেওয়ার ভাবনায় সেই গ্রামে পৌঁছে গেল। কিন্তু ভূতের রূপে সীমানা পার করে ভেতরে আসা অসমর্থ ঠিক সময়ের অপেক্ষা করতে থাকলো। যদি কোনো গ্রামবাসী সুরক্ষিত সীমার থেকে বাইরে বেরোতো, তাদেরকে প্রাণে কষ্টে দিয়ে মেরে ফেলতো। অন্ধকার হওয়ার সাথে সাথে মাটি চিরে ভয়ানক রূপ বেরিয়ে আসতো আর গ্রামের সীমানায় তেঁতুল গাছের উপরে বসে পড়তো। যদি গ্রামবাসীরা বাইরে বেরোতো তাহলে ওর হাতে মরা নিশ্চিত। ওকে বাঁধার জন্য গ্রাম প্রধান আর তান্ত্রিক মিলে লৌহযন্ত্র তন্ত্র বন্ধনের প্রযোগ
কিন্তু ওকে শেষ করে থাকা ওই দুজনকে সীমাতেই চঞ্চু দিয়ে ঠুকরে ঠুকরে বেড়ে ফেললো। সেই গ্রামের মানুষেরা অজান্তেই ভুল করে থাকা চন্দর দাদুকে এখনো ভয় পায়। অন্ধকার হওয়ার পরে সীমা পার করে গ্রামে আসা যাওয়া না করার কারণে বন্দী হয়ে তেঁতুল গাছের উপরে ভূতের ভয়ে জীবন যাপন করছে। এইভাবে চন্দর কাক আর ভূতে বদলে থাকা দাদাজি তেঁতুল গাছের উপরে নিজেকে আর নিজের পরিবারের সাথে অন্যায়ের বদলা নেওয়ার জন্য আজও অপেক্ষা করছে। বাপরে, আয়নাতে ছোট কাকের আত্মার মতন দেখতে পাওয়া চন্দর কাকের ভূতকাল এত ভয়ঙ্কর। এই ছোট কাকের রূপে আয়নাতে বন্দি কি করে হয়ে গেল কাকি? এটা জানার জন্য মাথা মোড়ানো ছাগলের কথা জানতে হবে, খুব তাড়াতাড়ি জানাবো।